আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়ের আড়ালে ভালোবাসা পার্ট 13। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। কথায় আছে, মানুষ ফুল ছুটতে গেলেও হাতে কাঁটা বিঁধে দ্বিতীয়বার ফুল ছিঁড়তে ভয় পায়। ঠিক তাই হয়েছে ওয়াহিদের সাথে। বেলকনিতে দাঁড়িয়ে ইচ্ছে মতো সিগারেট টানতে থাকে ওয়াহিদ। ভুল মানুষকে ভালোবেসে বিশ্বাস করে ঠকে গেছে, তাই তো অনুর মতো বোকাশোকা সহজ সরল মনের মানুষকেও বিশ্বাস করতে ভয় পায়। ওয়াহিদ মেঘকে যতটা না ভয় দুঃখ কষ্ট থেকে সেভ করেছে, অনুর জন্য তা কিছুই করে নাই, বরং নিজের অনুর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াহিদ যখন জানতে পেরেছে মেঘ ওয়াহিদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে নাই বলে রাহাতের সাথে সম্পর্ক করেছে, ওয়াহিদ জানার পরও মেঘকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেঘ মাঝখান থেকে সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই ওয়াহিদ ভেবেছিল অনু মনে হয় মেঘের মতোই, তাই অনুকে এমন অত্যাচার করেছিল। কিন্তু ওয়াহিদ একটা সময় ঠিকই বুঝতে পারে সব নারী শুধু শারীরিক সম্পর্কের জন্য ভালোবাসে না, মন থেকেও ভালোবাসে, যেমন অনু। মেঘ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই ওয়াহিদ জানতে পারে মেঘের পালিয়ে যাওয়ার পিছনে অনু দায়ী নয়। তারপর থেকে ওয়াহিদ অনুর সাথে খারাপ ব্যবহার একটু কম করত। তারপর অনুকে ছেড়ে দেয় না। যে মেয়ে এত অত্যাচার কষ্ট মার খাওয়ার পরও সেই স্বামীর বক্ষই আশ্রয় চায়, রক্তাক্ত অবস্থায় স্বামীকে বিপদে ফেলে যায় না, সে ভালোবাসার বিশ্বাসের যোগ্য হবে না তো কে হবে? ওয়াহিদ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি আমার অনুভূতি বুঝে ফেলেছি অনু, তুমি শুনতে পাচ্ছ? আর একটু অপেক্ষা করো, তোমার ওয়াহিদ তোমার কাছে আসতেছে। তারপর ড্রিঙ্কস নিয়ে বেলকনিতে বসে পড়ে। অনু মাত্র গোসল করে বারান্দায় এসে জামা কাপড় ছড়িয়ে দিতে হঠাৎ করে অনুর চোখ যায় অনুর লাগানো গাছের দিকে। তা দেখে অনুর রাগ হয়, বলতে থাকে বাড়িতে এত মানুষ থাকলেও কেউ তার গাছের যত্ন নেয় না। এতদিন অনু একটু ব্যস্ত থাকায় খেয়াল করতে পারে নাই। গাছে পানি দেওয়ার জন্য অনুর সামনে এগোতে থাকে। হঠাৎ করে পিছন থেকে অনুর ছোট ভাই বলতে থাকে, আপু তুমি আমার ডিশ লাগানো খাতা নিছো? অনু বলে, না। মিথ্যা বলিস না আপু, তাসকি আমাকে যে খাতা দিছিল তা আমি পাই নাই। অনু রেগে বলে, তো তো আমি বাচ্চা, ছেলের খাতা দিয়ে আমার কি কাজ বলো তো? ক্লাস 5-এ বড় ক্লাস ম্যাডাম বলেছে। সেই সময় রহিমা বেগম বলে ওঠে, তোর খাতা তোর টেবিলেই আছে, ভালো করে গিয়ে দেখি আম্মু পাই কিনা। আফজাল খান খবরের কাগজ ভাঁজ করতে করতে বলে, মাহিন কি সমস্যা? কালকে বলছো ব্যাগ পাও না, আজকে আবার বলো খাতা পাও না, ভালো করে তোমার ব্যাগে দেখো। বাবা ঠান্ডা ধমক খেয়ে আস্তে করে বলে, খুঁজছি আব্বু, কিন্তু পাই নাই। অনু দুষ্ট হেসে বলে, খুঁজছিস নাকি শুধু চকলেট চিপস ভালো করে খেয়েছিস? মাহিন অনুর দিকে ভেতরে তেড়ে আসে। সেই সময় রাহিমা বেগম বলে ওঠে, এই তোর খাতা। চোর ধরা পড়ার মতো চুপ হয়ে যায়। রেগে রাহিমা বেগম খুন্তি নিয়ে এগিয়ে আসে, আর মাহিন টিকিট ব্যাট নিয়ে বাহিরে দৌড় দেয়। তা দেখে বাড়ির হাসির রোল পড়ে যায়। কিছুক্ষণ পর অনু ভুলে গিয়েছিল অনুর মন খারাপের কথা। কিছুক্ষণ পর বলো, না জানি কোন সময় ওই ঝড় এসে আবার আমাকে সাবধানে থাকতে হবে। রাত 9টা বাজে। অনুর বাসার নিচে ছোট রাস্তা, হালকা বাতার আর স্ট্রিট লাইটের নিচে মাহিন টিকিট ভাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। পাড়ার দুটা বাচ্চা কয়েক মিনিট খেলেই বাড়ি চলে গেছে, কিন্তু মাহিন একাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাট আর মুখে 2 টাকার রোমিও ভাব নিয়ে। একটু পর পাশের বাসায় উকিঝুঁকি মারছে, কারণ সে এখানে দাঁড়িয়ে আছে তার জিএফ নিশার সাথে দেখা করার জন্য। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন নিশা বারান্দায় আসছে না, তখন মাহিন খুব বিরক্ত হলো। ইস, কেন যে আপুর ফোনটা নিয়ে আসলাম না, ফোন থাকলেই এতক্ষণে পাগড়িটার সাথে দেখা হয়ে যেত, চোখে চোখে হাজারটা কথা হয়ে যেত। মাহিন সাইকেলের বেল বাজাতেই মুখ দিয়ে শীষ বাজিয়ে উঠল। ঠিক তখনই তার সামনে কালো একটা মার্সিডিজ কার এসে দাঁড়ালো। মাহিন শীষ বাজাতে গিয়ে আর বাজালো না। হুট করে তার সামনে গাড়ি থামাতেই ভুরো জুড়ো কুঁচকে যায়, আর মুহূর্তেই মাহিন একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। হায় রে, নিশার আব্বু নাকি? আজ তো আমি গেলাম। গাড়ির দরজা খুললো, বের হয়ে এলো ওয়াহিদ চৌধুরী। কালো শৈলে কালো টি শার্ট আর ট্রাউজার পরা, ঠিক যেভাবে বাড়িতে থাকে এভাবে চলে এসেছে।
রাতের উড়ন্ত পোকাগুলো থেকে বাঁচার জন্য চোখে সানগ্লাস, কপাল কুঁচকে মাহিনকে বলল, আই থিঙ্ক তুমি অনুর ভাই। মাহিন ব্যাট কাঁধে নিয়ে বুক ফুলিয়ে ওয়াহিদের সামনে দাঁড়ালো, যেন অনুর বডিগার্ড সে, যেন ঢং করা হচ্ছে। ন্যাকা, উনি জানে না আমি অনুর ভাই? ওয়াহিদ বিরক্ত হয়ে বলল, ডিসগাস্টিং, যেমন বোন তার তেমন ভাই, দুজনেই অসভ্য। খবরদার আমার আপুর ব্যাপারে কিছু কইবেন না, না হলে ভুইলা যামু আপনি কেডা, আমার বাড়ির সামনে কি করছেন? হ্যাঁ, চুপচাপ এখান থেকে চলে যান, নিজের রাস্তা মাপুন। হ্যাঁ, রাগে ওয়াহিদের চোখ প্রায় লাল হয়ে আসার উপক্রম। ঠিক তখনই পাশ থেকে রাফসান বলে ওঠে, খবরদার স্যার, একদম রাগ দেখাবেন না, না হলে সব শুরু না হতেই শেষ হয়ে যাবে। আর অনুর ভাইকে তো ধমকও দিবেন না, কারণ তাকেই আমাদের কাজে লাগাতে হবে, না হলে ওই বাড়িতে ঢুকতে পারবেন না। ওয়াহিদ রাফসানকে চোখ রাঙালো। রাফসান ভয়ে মুখ বন্ধ করে নিল। ওয়াহিদ অনেক কষ্ট করে নিজের রাগ কন্ট্রোল করে নেয়, কারণ সে চায় না অনু তাকে খারাপ ভাবুক। ইচ্ছে করলে সে অনুকে তুলে আনতে পারে, কিন্তু সে জোর করে আর কষ্ট দিতে চায় না। এমনিতেই তার জন্য মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। অভিমান রাগ ভেঙে যেদিন সে নিজের ইচ্ছায় আসতে চাইবে, সেদিনই ওয়াহিদ তাকে নিয়ে আসবে। ওয়াহিদ ধীরে ধীরে মাহিনের সামনে এসে থামল। মাহিনকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে মাহিন কিছুটা অবাক হলো। আশ্চর্য, তার মুখ কি কালিমাখা? এভাবে হাসির কি হলো? আজব। মাহিনকে আরও অবাক করে দিয়ে ওয়াহিদ তার কাঁধে হাত রেখে নিজের সাথে চেপে ধরে। মাহিন ঘাবড়ে গিয়ে ওয়াহিদের হাত ধরে বলে ওঠে, কি করছেন কি? শিশু নির্যাতনকে মামলা দিয়ে দিব আপনার উপর, ছাড়ুন আমায়। ওয়াহিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, তো শালাবাবু, নেশার জল কত দূর গড়ালো? নেশার নামটা শুনতেই মাহিনের চোখ যেন বিস্ফোরণ শুরু হলো। নেশার কথা এই লোকটা কিভাবে জানে? ভূত নাকি? হক চকিয়ে বলল, মানে কি যাতা বলছেন? নিশা জাস্ট আমার ক্লাস ফ্রেন্ড, ওর নিয়ে বাজে কথা বলবেন না, ছাড়েন তো আমায়। ওয়াহিদ হু হু করে হেসে উঠল, সাথে রাফসানও দাঁত চিবিয়ে বলল, ওয়াহিদ, এই ল্যাংটা বয়সে প্রেম করোস? বাসায় জানলে কি হবে জানিস? আমার শ্বশুরমশাই যেই জিনিস তোর পাচ্ছায় গরম রড দিয়ে ছ্যাঁকা দিবে, তারপর যেখানেই মরিচের গুঁড়া লাগিয়ে রড তোর পেছন দিয়ে ভরে দিবে। মাহিন এবার ভয় পেল। বাবার কথায় মাথা আসতেই শুকনো ঢোক গিল। সত্যি তো, বাবা জানলে তো তাকে মেরেই ফেলবে। পরক্ষণে মনে হলো, বাবা কিভাবে জানবে? বাবা তো ওয়াহিদের মুখও দেখতে চায় না। দাঁত কেলিয়ে হেসে বলে উঠল মাহিন, রোমিও স্টাইলে বলল, হ্যাঁ, আমি নিশাকে ভালোবাসি। নিশার সাথে আমার 4 বছরের সম্পর্ক। আমি নিশাকে টিফিনের টাকা জমিয়ে চুরি চকলেট গিফট করি। তাকে আপনার কি? আপনার কথা আমার আব্বু জীবনেও বিশ্বাস করবে না, তাই মানে মানে কেটে পড়ুন এখান থেকে। ওয়াহিদ গলা উঁচু করে তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, রাফসান, কাজ কি কমপ্লিট? স্যার, কাজ কমপ্লিট। কাজ হয়ে গেছে। তাহলে দেখাও আমার একমাত্র শালাকে। এই যে দেখেন। রাফসান তার ফোনে শ্যুট করা মাহিনের বলা কথাগুলো ভিডিও করলো। দেখার সাথে সাথে বিদ্যুৎ শক খেয়ে থমকে উঠল মাহিন। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। সাহসী চঞ্চল ছেলেটা থতমত খেয়ে বলে ওঠে, প্লিজ প্লিজ কিছু বলবেন না, এই ভিডিওটা আব্বুকে দেখাবেন না। পাশ থেকে ওয়াহিদ গম্ভীর সুরে বলল, তোর আব্বু কিরে? পুরো বাংলাদেশের মানুষ তোরে দেখবে। এই রাফসান, তোমার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও, ভিডিওটা 10 মিনিটের ভাইরাল হয়ে যাবে। শ্বশুরের নাদান ছেলেটা তার একদিকে থেকে আমার শ্বশুর অন্যদিক থেকে নিশার আব্বা বাস আর রড নিয়ে ভরে দিবে আমার একমাত্র শালাবাবুর পিছনে। মাহিন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, না না, এমন করবেন না। ওয়াহিদ মুচকে হাসি দিয়ে বলে, এই তো শ্বশুরের ছেলে লাইনে আসছো। আমি তোর বোনের সাথে দেখা করতে চাই শালাবাবু। মাহিন বলে, হবে না। আপু আপনার কথা শুনতে জিনিসপত্র ভাঙতে থাকে। জেনি আমার নিশার দেওয়া বোতলটা ভেঙে ফেলেছে। ওয়াহিদ বলে, রাফসান, ভিডিওটা পোস্ট করো তাড়াতাড়ি, ফাস্ট। মাহিন থতমত খেয়ে ওয়াহিদের পা জড়িয়ে বলে, আপনি না বললেন ভাই, তাই দুলাভাই হন আপনি? ওয়াহিদ মাহিনের মাথায় গাঁটটা মেরে বলে, ভেরি গুড শালাবাবু। এখন আমার তোর বোনের সাথে দেখা করার ব্যবস্থা করে দে। আর শ্বশুরের ছেলে, শোন, তোর বোন আমার সাথে অভিমান করেছে, তাই আমি দিনে রাতে যখন খুশি দেখা করতে আসবো তুই ব্যবস্থা করে দিবি, না হলে এই ভিডিওটা ভাইরাল। না না না, আমি সব করে দিব দুলাভাই। অনু রুমে বিছানার উপর করে ঘুমিয়ে আছে। হঠাৎ বুকের ওপর কিছু একটা উপভোগ করলো। প্রথমে অনু পাত্তা না দিলেও যখন
সেটা একটু নড়াচড়া করে উঠল। অনু ঘুমের জন্য চোখ খুলতে পারছে না, চোখ বলছে আর একটু ঘুমা। অনু মনে মনে বলে, এই বুঝি তাকে বোবাজিন ভর করেছে। ভয়ে অনু নড়াচড়াও করছে না, চোখ খুলতে পারছে না। হঠাৎ করে চিৎকার করছে, আব্বু আম্মু বাঁচাও, আমায় মেরে ফেলবে। সাথে সাথে ওয়াহিদ অনুর মুখ চেপে ধরলো আর বলতে লাগলো, হুম হুম স্টুপিড, চিৎকার করছো কেন, চুপ। অনু ভাবতে লাগলো, হ্যাঁ এটা তো তার ওয়াহিদের পারফিউমের ঘ্রাণ। আস্তে আস্তে অনু চোখ খুলে তাকায় ওয়াহিদেরকে দেখে, রাগে শরীর জ্বলে ওঠে, তেতে উঠে বলল, এত রাতে আমার রুমে কি করেন, বের হন এখান থেকে। ওয়াহিদ অনুর দুপাশে দু পা দিয়ে ছড়িয়ে অনুর বুকের উপর বসে আছে। কি করছেন আপনি, আমার বুকের উপর বসে আছেন কেন, নামুন আমার বুকের উপর থেকে। ওয়াহিদ কালো গায়ে টি শার্ট আর লুঙ্গি পরা। ওয়াহিদ উঠে পড়ল অনুর উপর থেকে। ওয়াহিদ বুকে এভাবে না তাকিয়ে থাকে, নিজের গা ঢাকো বউ, আমাকে হট অবস্থায় দেখে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। অনু ওয়াহিদের উপর থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকাতেই অনু লজ্জা পেয়ে যায়। নাইট ঢিলা শার্ট হাত পর্যন্ত নেমে গেছে, এতে ইনারের ফিতা একটু দেখা যাচ্ছে, সাথে স্কার্ট যা হাঁটু পর্যন্ত উঠে আছে, তাতে অনুর ফর্সা পা দেখা যাচ্ছে। মুহূর্তে অনু লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওড়না খুঁজতে লাগলো। এক সময় তা বালিশের কাছে পেয়েও গেল। এমন করছো বউ যেন কোনোদিন আমি তোমাকে এমনভাবে দেখিনি। ওয়াহিদের লাগাম ছাড়া কথা শুনে অনু কিছু বলতে যাবে। অনু ওয়াহিদকে এখান থেকে দেখে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু মুখের রাগী ভাবটা ধরে রাখে। তখন ওয়াহিদ পরনের লুঙ্গি দেখে বলে ওঠে, আপনার পরা লুঙ্গিটা চেনা চেনা লাগছে। বউ, এটা আমার শ্বশুর আব্বার লুঙ্গি, আমাকে সুন্দর লাগছে না? এটা আমি আমার শ্বশুর আব্বার আলমারি থেকে চুরি করে এনেছি। অনু চমকে বলে, সিরিয়াসলি, আপনি আমার আব্বুর রুমে এত রাতে ঢুকেছিলেন লুঙ্গি চুরি করার জন্য? বউ, আমার শ্বশুর মশাইকে লুঙ্গিতে যে কিউট লাগে তা দেখে আমার যে হিংসা হয়, তাই তো শ্বশুরের কাছ থেকে লুঙ্গি চুরি করে এনে পড়েছি, যাতে শুভ কাজে দেরি না হয়। শুভ কাজে দেরি মানে? অনু বিছানায় এক পাশ থেকে লাফিয়ে অন্য পাশে গিয়ে ওড়না দিয়ে ভালোভাবে শরীর ঢেকে বলে উঠে, আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। ওয়াহিদ হকচকিয়ে বলে উঠে, তুমি এমন করছো কেন? বউ, আমি এমন কি বলেছি? ওয়াহিদ কিছুক্ষণ ভ্যাবাচাকে খেয়ে রইল। তার কিছুক্ষণ পর মস্তিষ্ক সচল হলেই এক লাফে অনুর কাছে বিছানায় চলে যায়। ছি বউ, আমি লুঙ্গি পরেছি দেখে তোমার মাইন্ড নেগেটিভ চিন্তা ভাবনা চলে এলো? এখন তো আমার নেগেটিভ ফিলিংস হচ্ছে। অনু ওয়াহিদের কাছ থেকে দূরে সরতে চায়। ওয়াহিদ ঠিক অনুর দিকে ততটাই এগিয়ে যায়। অনুর কাঁপুনির জন্য অনুর গায়ে থাকা ওড়নাটা নরম হয়ে বিছানায় পড়ে যায়। অনু তাড়াহুড়ো করে ওড়নাটা তুলতে চায়। ওয়াহিদ অনুর হাত ধরে অনুকে টেনে নিজের কাছে এনে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো না বউ? তোমাকে বুকে নিয়ে ঘুমানোর আমার অভ্যাস হয়ে গেছে। ফিরে চলো বউ, খুব করে তোমাকে চাই, আমার শুধু তোমাকেই চাই। অভিমানী অনু বলতে থাকে, আমাকে দরকার না, আমার শরীরকে তাহলে নিয়ে যান বন্দি জীবনে, তারপর ভালো করে নির্যাতন করেন। আপনি শুধু আমার শরীর চাইলেন, আমাকে চাইলেন না। মুহূর্তেই ওয়াহিদ অনুর বাহু ছেড়ে দিয়ে অনুর থেকে কিছুটা দূরে চলে গেল। মুখের হাসি বিলীন হয়ে গেল, মনের অনুভূতি সব বিলুপ্ত হয়ে গেছে। দু হাতে পেঁচিয়ে ধরল নিজের চুলগুলো, রাগ কন্ট্রোল করতে চাইল। অনু ফিকে ফিকে কেঁদেই চলেছে। অনু তখনই কাঁদে যখন ওয়াহিদকে বেশি হার্ট করে। ওয়াহিদ যেন নিজের রাগ কন্ট্রোলই করতে পারছে না। যখনই ওয়াহিদ নিজের রাগ ক্ষোভ রেখে অনুর সাথে কথা বলতে আসে, তখনই অনু উল্টাপাল্টা কথা বলে রাগ উঠিয়ে দেয়। ওয়াহিদ দাঁতে দাঁত চিবিয়ে বলে, এইটুকু শরীরে দেমাগ দেখাস, আবার আমায় দেমাগ দেখাস? কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে লাইন দিয়ে থাকে, যদি আমি দেহের পাগল হতাম তাহলে তাদের কাছেই যেতাম, এত অপমানের পরও তোর কাছে ফিরে আসতাম না। অনুর কান্নার মধ্যেই বলে, তাহলে যান না তাদের কাছে। এই মাতারি নাকি আমার বউ, এই ওয়াহিদ চৌধুরীর বউ? কিছু না হলে শুধু কান্না করে। দুজনেই চুপ, কেউ কোনো সাড়া শব্দ করে না। কিছুক্ষণ পর ওয়াহিদ বলে, অনু শোনো। অনু রাগে কপাল কুঁচকে বলেন, বলেন। ওয়াহিদ, আই থিঙ্ক আই লাভ ইউ। অনু ছোট করে জবাব দেয়, ওয়াহিদ কপাল কুঁচকে বলে, কত কষ্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলাম, আর এই মাইয়া কিনা শুধু বলে দিল। এই মেয়ের সাথে কি কারো অনুভূতি নেই?
তুমি যা চেয়েছো আমি তো তা বলেই দিয়েছি, এবার বাড়িতে ফিরে চলো।